আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি, ১৪ উপজেলার ১১৮ ইউনিয়ন প্লাবিত। এদিকে কাপ্তাই হ্রদের বাঁধ খুললে প্লাবিত হতে পারে চট্টগ্রামের ৪ উপজেলা। জানাবো নোয়াখালীর পানি ঢুকছে লক্ষ্মীপুরে। বন্যা মোকাবেলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বলছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা পান্নার রহস্যজনক মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি, ১৪ উপজেলার ১১৮ ইউনিয়ন প্লাবিত। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কুমিল্লা। গোমতী নদী তীরে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানিতে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এই জেলায়। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কার্যালয়টি জানিয়েছে ১৭টি উপজেলার মধ্যে চান্দিনা, হোমনা এবং মেঘনা উপজেলা বাদে বাকি ১৪টি উপজেলা তলিয়েছে বানের পানিতে। এসব উপজেলার ১২১টি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের শত শত গ্রামে বন্যার তীব্রতা ছুঁয়েছে। সরকারি হিসেবে জেলার মোট ৭,৯৩,১৪২ জন ক্ষতিগ্রস্ত হলেও বেসরকারি হিসেবে তা ১০ লাখের কাছাকাছি। চলমান বন্যায় জেলায় মোট ১,৬৩,৪৮৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, জেলা জুড়ে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৫৫,০০০-এর মতো বানভাসী মানুষ আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ২০,২৯২ জন পুরুষ, ২২,১৯৭ জন নারী, ১২,৫০৫ জন শিশু ও ২৮১ জন প্রতিবন্ধী আশ্রয় নিয়েছে। অপরদিকে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ না কমায় দিন দিন নতুন নতুন এলাকায় পৌঁছে যাচ্ছে বন্যার পানি। দুদিন ধরে বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা কমেনি। নিম্ন অঞ্চলে হু হু করে ঢুকছে বাদামি রঙের ঘোলাটে পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি এখনো বিপদসীমার বেশ উপরে প্রবাহিত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৭টায় গোমতীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘন্টায় ১ সেন্টিমিটার করে কমছে নদীটির পানি। গত বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলে পানির প্রবাহ বেড়ে একটু করে কমেছে গোমতীর পানি। বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভাঙার সময় নদীটির পানি বিপদসীমার সর্বোচ্চ ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। গত ৪২ ঘন্টায় পানি কমেছে ৪২ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গোমতীর পানি এখনো বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। পরিস্থিতি উন্নতি হতে সময় লাগবে। সবাইকে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবিদ আলী ঢাকা পোস্টকে বলেন, জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে ১,৮০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নগদ ৪৫ লাখ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলার একজন ক্ষতিগ্রস্ত মানুষও যেন অভুক্ত না থাকে সে অনুযায়ী কাজ করছে জেলা প্রশাসন। কাপ্তাই হ্রদের বাঁধ খুললে প্লাবিত হতে পারে চট্টগ্রামের ৪ উপজেলা। বর্ষা আসলে চট্টগ্রামের মানুষের মনে উকি দেয় কখন খুলবে কাপ্তাই হ্রদের বাঁধ। কারণ এই বাঁধের পানি ছাড়লেই ডুবে যায় চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। বাঁধের ফটক খুলে দিলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের ৪ উপজেলায়। এতে পানিবন্দী হতে পারে প্রায় ১৫.৫ লাখ মানুষ। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার শনিবার ২৪ আগস্ট কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে এর গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। প্রতিটি গেট ৬ ইঞ্চি করে ১৬টি গেট দিয়ে ছাড়া হবে পানি। এতে পানি নিষ্কাশন করা হবে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসিকেস। এছাড়া বৃষ্টিতে পানি আরও বাড়লে স্পলওয়ের গেট খোলার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে, কাপ্তাই হ্রদের পানি ছাড়লে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী, হাটহাজারী উপজেলার সড়ক, ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর ডুবে ব্যাপক ক্ষতি হতে পারে। কারণ প্রতিদিনই ২ বার করে জোয়ার ভাটা হয় সাগরে। জোয়ারের সময় বঙ্গোপসাগরের পানি উজানে উঠলে এবং বৃষ্টির পানি হ্রদের পানি একসঙ্গে কর্ণফুলী ও হালদা হয়ে সমুদ্রে নামতে না পারলে পানি উপচে প্লাবিত হতে পারে আশেপাশের এলাকা। এদিকে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ইতিমধ্যে রাউজান ও ফটিকছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার হ্রদের পানি প্রবেশ করলে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, নতুন করে প্লাবিত হতে পারে বোয়ালখালী ও হাটহাজারী উপজেলা। নতুন করে প্লাবিত হতে পারে চট্টগ্রাম জেলার ৪ উপজেলা। প্রায় ২০,০০০ হেক্টরেরও বেশি আমন আবাদ প্লাবিত হতে পারে। নদী গবেষক ডক্টর শফিকুল ইসলাম বাংলা নিউজকে বলেন, গত কয়েকদিনের বৃষ্টিপাতে অনেক জায়গায় বেড়ি বাঁধ ভেঙে হালদার পানি, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। এখন নতুন করে কাপ্তাই বাঁধ ছাড়লে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে। এতে মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি মাছের ঘের, ফসলি জমিও
ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত 10টার পানি ছাড়ার সম্ভাব্য সময় হলেও থাকলেও হ্রদের নির্ধারিত পরিমাণ পানি পূর্ণ হওয়া সাপেক্ষ গেট খোলা হবে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ডক্টর এম আব্দুল জাহের জানান, পানি ছাড়ার ক্ষেত্রে সাধারণত ভাটার সময় ছাড়তে চেষ্টা করি, এতে ভাটির টানে পানি যাতে সহজে নেমে যেতে পারে। তবে যখনই পানি ধারণ ক্ষমতার বেশি হয়ে যায় তখনই পানি ছাড়তে হয়। আমরা এরই মধ্যে সতর্কতা জারি করেছি। নোয়াখালীর পানি ঢুকছে লক্ষ্মীপুরে। নোয়াখালীর পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরে। এতে জেলার সদর উপজেলার পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নতুন করে নিম্নাঞ্চল সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। আজ মেঘনা নদীতে জোয়ারের সময় কিছু পানি ঢুকলেও পরে কমতে থাকে। জেলার বিভিন্ন স্থানে দুপুরে তীব্র রোদ দেখা যায়। তবে বিকেল থেকে পাশের জেলা নোয়াখালীর পানির চাপ বেড়েছে। লক্ষ্মীপুরের সন্ধ্যায় জেলায় প্রশাসন সূত্র জানিয়েছে, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে এখন পর্যন্ত জেলায় 6,57,000 মানুষ পানিবন্দী। তাদের জন্য জেলা প্রশাসন 395 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী অস্থায়ী 189টি সাইক্লোন শেল্টারে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর পানির চাপে ঢেউ পড়েছে চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলি, হাজিরপাড়া, দত্তপাড়া, মন্দিরী, কুশাখালী, তেজগাঁওয়ারীগঞ্জ সহ কয়েকটি ইউনিয়নে। এসব এলাকায় ভারী বর্ষণের পানির সঙ্গে যোগ হচ্ছে নোয়াখালী থেকে আসা পানি। চারদিকে পানি থই থই করছে। অনেক এলাকায় কোমর সমান পানি রয়েছে। ঘরবাড়ির ভেতরেও পানি। লক্ষ্মীপুর সদরের রহমত খালি খান, রামগতি, কমলনগরের ভুলুইয়া নদী, রামগঞ্জের ওয়াপদা, বীরেন্দ্রখাল, রায়পুরের ডাকাতিয়া নদী সহ বিভিন্ন স্থানে নদী খাল দখল করে মাছ চাষ, সেতু, কালভার্ট, রাস্তা, দোকানপাট সহ স্থাপনা নির্মাণ করায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমা পানি নামতে বেগ পেতে হচ্ছে। দত্তপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মানসুর রশিদ বলেন, হঠাৎ করে আমাদের এলাকায় পানি বাড়ছে। এলাকায় দিনভর বৃষ্টি নেই। এগুলো নোয়াখালী থেকে আসা পানি। এতে মানুষের দুর্ভোগ কষ্ট বাড়ছে। চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু জানান, নোয়াখালীর পাশে সীমানায় তার ইউনিয়ন। এতে নোয়াখালীর পানি চাপের দিকে আসছে। ঘরবাড়ির রাস্তাঘাটে এখন 2 থেকে 4 ফুট পানি। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইইউ মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া মানুষের শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে পানির কারণে চরশাহী সহ কিছু এলাকায় যাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকায় কাজ চলছে। তারা চাল সহ সরকারি সহায়তা পাবেন। সন্ধ্যায় কথা হয় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ালের সঙ্গে। তিনি বলেন, নোয়াখালীর পানির চাপ লক্ষ্মীপুরে আসছে। এতে পানি কিছুটা বাড়ছে। তবে বৃষ্টি না থাকায় রায়পুর ও রামগঞ্জে পানি কমছে। আবহাওয়া ভালো থাকলে আগামী 2 দিনের মধ্যে পানি নেমে যাবে। বন্যা মোকাবেলায় এই মুহূর্তে সর্বোচ্চ অধিকার, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশব্যাপী বন্যা মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য জানান। শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবাই মিলে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। ডক্টর ইউনূস বন্যা মোকাবেলার উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ সহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবেলায় সরকার, এনজিও সহ যারা কাজ করেছেন তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবেলার কাজে সমন্বয়ভাবে করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, কোটি কোটি মানুষ বন্যা উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে 11টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বৈঠকে মোহাম্মদ ইউনূস বন্যার পানি নেমে যাওয়ার পরে আরও বেশি কাজ করতে বলে উল্লেখ করে বন্যার পরবর্তী খাদ্য, স্বাস্থ্য ঝুঁকি সহ সার্বিক পরিস্থিতি মোকাবেলার সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে যা দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, তরুণরা আমাদের জন্য মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে। দ্রুত এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে হবে। সরকারের প্রধান আরও বলেন, কেবল বন্যা মোকাবেলায় গুরুত্ব দিলে হবে না, কিভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে। ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা পান্নার রহস্যজনক মৃত্যু। ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু হয়েছে। ইসাক আলী খান পান্নার ঘনিষ্ঠ বন্ধু ও তার বড় ভাই শ্যালক জসিমউদ্দিন খান ঢাকা পোস্টকে বলেন, সিলেটের তামাবির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পান্না। সেখানে মেঘালয় রাজ্যের শিলংয়ের পাহাড়ে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু গুলিতে নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শিলংয়ের একটি থানায় তার মরদেহ আছে বলে আমরা জানতে পেরেছি। ইসাক আলী খান পান্নার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান খান নাদিম ঢাকা পোস্টকে বলেন, চাচা মারা গেছেন, আমরা যাচ্ছি, পরে আপনাকে সব জানাবো। তবে তিনি কোথায় যাচ্ছেন তা নিশ্চিত করেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও
সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনুন ছিলেন। পান্না যখন স্ট্রোক করেন তখন ওই আওয়ামী লীগ নেতা তাকে ফেলে পালিয়ে যান। পরে বিএসএফ এর সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। পান্নার আপন ভাগ্নে ও কাউখালী চিরাপাড় সাতুরিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পা পিছলে পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সেখানে একটি থানায় তার মরদেহ আছে। তবে এ বিষয়ে সিলেটের গাইবান্ধাঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুন রশিদ বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসাক আলী খান পান্না। 1994 সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসাক আলী পান্না। 2012 সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন তিনি। ইসাক আলী খান পান্না পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। 2008 সালের নির্বাচনে পিরোজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না। পরে 14 দলীয় জোটগত নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। পেশাগত জীবনে বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চেয়ারম্যান ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।